মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী। শুক্রবার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় এক সময় দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী। পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত? সবাইকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার রাত বন্ধ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, কি হলো হাসিনার? হ্যাঁ দর্শক, এবার কিন্তু আওয়ামী লীগের মধ্যে বড় শোকের ছায়া নেমে এলো, যেটা এখনই কিন্তু আপনাদের বিস্তারিত দেখাবো। তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে যাবেন। তাহলে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখা করতে পারছেন না নিকট আত্মীয়ের সঙ্গে, এমনকি দলের নেতাকর্মীরা চেষ্টা করেও পাননি এক নজর দেখার সুযোগ। এমন অবস্থায় নেতাকর্মীরা আশঙ্কা করছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত? আওয়ামী সমর্থকদের মনে এখন এই একটা প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনাকে কোথায় এবং কিভাবে রেখেছে মোদি তা জানতে মুখে রয়েছে বিভিন্ন মহল। বিগত 4 মাস ধরে কোনো খোঁজ নেই শেখ হাসিনার। বিভিন্ন সময়ে কল রেকর্ড ফাঁসের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিলেও এখনো তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়াও গণমাধ্যম কিংবা ভারত সরকারের বরাতে শেখ হাসিনার ভারতে থাকার খবর পাওয়া গেলেও সেটিরও কোনো নিশ্চয়তা নেই, কারণ তার কোনো ছবি কিংবা ভিডিও এখনো প্রকাশ্যে আসেনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, আসেনি কোনো সাক্ষাৎকারও। তাই নেটিজেনদের অনেকের ধারণা শেখ হাসিনাকে জিম্মি করে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র আঁটছে ভারত। গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পাড়ি জমান ভারতের রাজধানী দিল্লিতে। এরপর গুঞ্জন উঠেছিল তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপ পাড়ি জমিয়েছেন। তবে ভারত সরকার জানিয়েছেন শেখ হাসিনা তাদের আশ্রয়ে রয়েছেন, যদিও বিগত 4 মাসে একবারের জন্য প্রকাশ্যে আনেননি বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে। তিনি কি বেঁচে আছেন, থাকলেও সুস্থ আছেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। জানা গেছে ভারতে পরম আতিথেয়তায় আছেন শেখ হাসিনা। তবে এমন খবর চাউর হলেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত সরকার। উল্টো বিভিন্ন মহলের দাবি, ঠিক কতটুকু নিরাপত্তায় রেখেছেন তাকে? আর 5টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করছে, নাকি তাকে ঘরে বন্দী করে রেখেছে মোদি? গেল 5 আগস্ট আন্দোলনকারীরা যে সময় সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিলেন, তখন শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে করে গাজিয়াবাদের কাছে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নরেন্দ্র মোদীর সরকার সেই সময় জানায় শেখ হাসিনা ভারতেই আছেন, তবে তার অবস্থান সম্পর্কে এর বেশি কিছু তারা আর জানায়নি। কিন্তু তাতেও আলোচনা থেমে নেই। উচ্চ মহলে খাতির আছে এমন অনেকেই ব্যক্তিগত আড্ডায় দাবি করেছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী ভারত সরকারের একটি সেফ হাউসে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে অবস্থান করছেন। তবে তার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি, এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেননি মোদী সরকার। এদিকে শেখ হাসিনা দেশ ত্যাগের পরেও দেশব্যাপী অস্থিরতা সহ বিভিন্ন ইস্যুর জন্ম দিয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের নাম জড়িয়েছে আওয়ামী লীগের। এছাড়াও মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বর্তমানে তাকে অক্ষত অবস্থায় ফেরত চাইছে বাংলাদেশ। তবে এ নিয়ে এখনো মুখ খুলেনি হাসিনার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মোদী সরকার। হাসিনা হলো দেশদ্রোহী, হাসিনা হলো ফেরাউন, হাসিনা হলো নমরুদ, স্বৈরাচার। তাকে কোনো অবস্থাতেই আপনারা নতুন বধূরূপে ওখানে গ্রহণ করতে পারেন না। প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, হিন্দু সম্প্রদায়ের কিছু ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে তারা বিভিন্ন রকম অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে। হাসিনা দিল্লিতে বসে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। ভারত সরকারের উচিত যে সমস্ত দালাল, যে সমস্ত টাকা লুণ্ঠনকারী, যে সমস্ত টাকা পাচারকারী, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ধ্বংসকারী ভারতে আশ্রয় নিয়েছে, বন্দি চুক্তির বিনিময়ে তাদেরকে বাংলাদেশের কাছে অনতিবিলম্বে হস্তান্তর করা উচিত। তাহলে আমরা মনে করব ভারত আমাদের বন্ধু। বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব। আমি পুনরায় ভারতকে অনুরোধ করব
আপনারা আলাপ আলোচনার পথে আসেন এবং আগামীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনাদের উগ্রবাদীদেরকে বন্ধ করেন। আপনারা যে উগ্রবাদী রাজনীতি শুরু করেছেন এটা আপনাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে। অন্যায় কাজ কখনো বেশি দিন টিকে থাকতে পারে না। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা ধ্বংসে বিশ্বাসী না, অপরের ক্ষতিতে বিশ্বাসী না। আমরা চাই প্রত্যেকে নিজের নিজের জায়গায় সুখে শান্তিতে বসবাস করুক, আমাদেরকে যেন কেউ ডিস্টার্ব না করে আমরাও সেটা কামনা করি। আজকে আমাদের আরো কিছু বিষয় হচ্ছে, বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেও সজাগ করতে চাই। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল, তাদেরকেও সাবধান করে দিতে চাই। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে এই তথ্য আমার কাছে আছে। তিনি কোথায় কোন বাসায় আছেন সেই তথ্য আমার কাছে আছে। তাকে কারা কারা সাহায্য করছে সেই তথ্যগুলি আমার কাছে আছে। সুতরাং আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরাচারীর দোষররা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর পুলিশের মধ্যে আছে, প্রশাসনের মধ্যে আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারীর দোষরগুলি এখনো অবস্থানে আছে। বর্তমান সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি আর কাল বিলম্ব না করে যেভাবে হোক দোষরদেরকে চিহ্নিত করেন। এমন কোন কর্মকর্তা আওয়ামী লীগের পাবেন না, আওয়ামী লীগের ইউনিয়ন লেভেল থেকে সর্বোচ্চ লেভেল থেকে এমন কোন নেতা পাবেন না যার কাছে 50 কোটি টাকা থেকে কয়েকশো কোটি টাকা নাই। হাসিনা নিজেই বলেছে তার ঘরের প্রিয়দের কাছে 400 কোটি টাকা আছে। সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে, এই সরকারকেও সাবধানতার সাথে আগাতে হবে। মনে রাখবেন, মাকড়সা কিন্তু খুব শখ করেই তার চারিদিকে জাল বুঁধে, পরে ওই জালের মধ্যে তার মৃত্যু হয়। মাকড়সা কিন্তু তার বুনা জালের থেকে বের হতে পারে না। অতীতে অনেকে এরকম ধ্বংস হয়েছে, আগামীতেও এরকম ধ্বংস হবে। যে অন্যের জন্য গর্ত কোথায় করে পরবর্তীতে সে নিজেই ওই গর্তে পতিত হয়। সুতরাং আমার ক্ষতি করবেন, কারো ক্ষতি করবেন, নিজে আরামে থাকবেন, এটা মেনে নেওয়া যায় না এবং এটা চিন্তাও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হলো চূড়ান্ত ক্ষমতার মালিক, জনগণ কোনো কিছুর মালিক না। আমরা হলাম আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে নির্দিষ্ট করে দেবেন, আমাদেরকে সেই নির্দিষ্ট পথে চলতে হবে। জীবনে সুযোগ বারবার আসে না এবং আল্লাহ কাকেও বারবার সুযোগ দেয় না। এটা একটা অপূর্ব সুযোগ এসেছে এই দেশের সম্মুখে, দেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্য। এখানে নতুন এবং পুরাতনের সমন্বয় ঘটাতে হবে এবং যারা অভিজ্ঞ লোক তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করতে হবে। অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। লেখাপড়া আপনি বই পড়ে আহরণ করতে পারবেন, রিসার্চ করে আহরণ করতে পারবেন, কিন্তু অভিজ্ঞতা আহরণ করা যায় না। অভিজ্ঞতা হলো প্রত্যেকদিন কর্মকাণ্ডের মাধ্যমে আপনি শিখেন। আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা শিখেছি 1975 থেকে নিয়ে 1981 পর্যন্ত, এরপরেও 3 বার মন্ত্রী ছিলাম, সফলতার সাথে কাজ করেছি। 6 বার এমপি ছিলাম, সফলতার সাথে কাজ করেছি। আমাদের এক ধরনের অভিজ্ঞতা আছে এই রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়। সুতরাং কে কিভাবে পরিচালনা করতেছে, কোথায় ভুল হচ্ছে, এটা আমাদের পক্ষে নির্ণয় করা কোনো কঠিন কাজ না। বর্তমান সরকারের জন্য আগামী দিনগুলি অনেক বেশি কঠিন হবে। আমি ইউনূস সাহেবকে যতবার 2 বার গিয়েছি ওনার কাছে, ওনাকে বলেছি আপনি নিরাপদে নাই, আপনার বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে দেশি এবং বিদেশিরা একত্রে মিলে। সুতরাং কখন কি ঘটে তা বোঝা যায় না। আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে আগাতে হবে। এই সরকার 3 মাস অতিক্রম করেছে, অথচ দৃশ্যমান তেমন কোনো কিছু উন্নতি দেখা যাচ্ছে না। তো দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শুনে আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।